তো আমি আয়নার থেকে চোখটা সামহাও সরিয়ে কাবার্ডের দিকে তাকিয়ে দেখলাম কাবার্ডের গায়ে কিছু মানে আমার হাতের তালুর সমান ছোট ছোট পায়ের ছাপ, বেশ একাধিক। মানে আর পাগুলো কিরকম, পাগুলো সোজা না, ব্যাকা পা, মানে কারো পাগুলো যদি ব্যাকা এবড়ো খেবড়ো হয় না, আঙুলগুলো ব্যাকা তেরা। ব্রিজের অপর প্রান্তে একটা হালকা অবয়ব মতন একটা ফিগার, সাদা কিছু একটা পরে দাঁড়িয়ে আছে। বেশ হাইট, দূর থেকেও বোঝা যাচ্ছে তার হাইটটা বেশ। তো নিজের মেয়েকে ওরকম ছিটকে এসে ঘরে ঢুকতে দেখলে যে কোনো কারো মা কি বলবে, কি হয়েছে, হ্যাঁ তুই কি দেখেছিস, কেন এটা করলি? আমার মা বলল যে উনি নাকি সেরকম কিছু জিজ্ঞেস করলেন না, উনি বললেন ও তুইও দেখলি? মেয়েটা বলছে হ্যাঁ আমিও দেখলাম। কিছু কিছু জায়গার গন্ধ আছে একটা আলাদা নিজস্ব, তো ওই গন্ধটা যদি আপনি ঘুমের মধ্যেও পান আপনি বুঝবেন আপনি হসপিটালের গন্ধ পাচ্ছেন। তো খুবই পরিচিত ওই গন্ধটা আমার নাকের মধ্যে লাগলো। তো আমি খুব পার্টিকুলার এসব ব্যাপারে, যেহেতু আমি কাজটাই ওরকম করি। তো হঠাৎ করে আউট অফ নোওয়্যার এরকম একটা গন্ধ আসছে ভোরবেলা, যে কিছুক্ষণ আগেও আমি ওই রুমে ছিলাম তখনও পাইনি, এখন পাচ্ছি কেন? আমি বসে আস্তে আস্তে স্নিফ করতে থাকলাম। যত স্নিফ করছি গন্ধটা বাড়ছে, তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ওয়েলকাম টু এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই প্ল্যাটফর্মে, যেখানে থিমটা থাকে একটুখানি ডার্ক, একটুখানি আনক্যানি, আর লৌকিক অলৌকিক নিয়েই আমাদের এই শো। আজকে বেশি কিছু বলার নেই, তার কারণ আজকে এপিসোডটা হবে একটু লম্বা, কারণ এখানে মাল্টিপল ঘটনা আছে, মানে একাধিক। মাল্টিপলটাকে একাধিক বললাম তার কারণটা হলো যে বেশ কিছু ফিডব্যাকস আমরা পেয়েছি, যেখানে কিছু কমন পয়েন্ট উঠে এসেছে। সেটা হচ্ছে যে ইংরাজিতে একটু বেশি কথা বলা হয়ে যায়, মাঝে মধ্যে হয়তো তাই হয়, কিন্তু ব্যাপারটা হলো কি যে প্রত্যেকটা শোয়ের ডাইনামিক্স তো আলাদা, এবং যখন কোনো শোকে হোস্ট করা হয়, বিশেষ করে আমাদের এই শোটা, এখানে কোনো স্ক্রিপ্টেড কোনো ব্যাপার নেই, এখানে টোটালটা এটা ইমপ্রম্পটু মোডে চলে, এবং সেখানে নর্মালভাবে বা আমরা র ফরম্যাটে যেরকম করে কথা বলি, বেশিরভাগটাই বাংলা, মাঝে মধ্যে একটু ইংলিশ উঠে আসে, এবং আমরা সেটাকেই রাখার চেষ্টা করেছি, এবং প্রথম থেকেই আমাদের কনসেপ্ট ছিল এই শোটা নিয়ে। আমরা অ্যাকচুয়ালি ভাবিও তো নিই এটা নিয়ে যে ইংলিশ হচ্ছে কি না, যেটা কথা বলার ধরন সেভাবে বলে আসি। একদমই তাই। ব্যাপারটা হচ্ছে যে পুরোটাই একটা কমফর্ট জোন থেকে আসে, যে আমরা এরকম করে কথা বলতে ইউজ টু। আমি জানি হয়তো অনেক জায়গায় ইংরাজিটা হয়তো একটুখানি বেশি হয়ে যায়, বা আমাদের এখানে যারা গেস্ট আছে তারাও কিন্তু এই ধরনের একটা মিক্সড ল্যাঙ্গুয়েজে কনভারসেশন করতে তারা পটু, এবং সেটাই আমরা ধরে চলি। তো তবে চেষ্টা করব একটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক হিসাবে, যে যতটা ইংরাজিটাকে কমিয়ে বাংলাটাকে একটুখানি বেশি বলা যায় অবশ্যই চেষ্টা করব, কিন্তু মাঝে মধ্যে কিন্তু ইংরাজি উঠে আসবে। আর যাদের এই জিনিসটা ভালো লাগছে না তাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। আর সেকেন্ড জিনিসটা হলো, বা সেকেন্ড ফিডব্যাক বা কমেন্ট যেটা উঠে এসেছে, সেটা হচ্ছে যে কথাটা একটুখানি বেশি বলা হয়ে যাচ্ছে, এবং গল্পের থেকে বা ঘটনার থেকে বেশি। যেহেতু আমাদের না এখানকার ঘটনাগুলো বা এই ইনসিডেন্টগুলো যেগুলো এখানে উঠে আসে, সেগুলো কোনোটাই তো বইয়ের থেকে তোলা বা কোনো স্বরচিত টাইপের মুখস্থ করে আসা এরকম তো নয়, নিজের সঙ্গে ঘটে যাওয়া ইনসিডেন্ট, এবং সেটা খুব একটা ভালো দিক নয়, মানে এক্সপিরিয়েন্সগুলো তো খুব একটা ভালো নয়। এবং সেটা যখন একটা মানুষ আমাদের এই স্টুডিওতে আসে, বা আমার বাড়িতে আসুক, বা ওর বাড়িতে আসুক, যেখানে আসুক, বা আপনাদের বাড়িতে আসুক,
সে যখন আপনার সঙ্গে কনভারসেশন করবে বা কথোপকথন যখন হবে, তখন কিন্তু একতরফা হবে না, ওটা কখনোই হয় না। কিন্তু ওটা তো আচ্ছা ওখানে কি তাই হলো, আচ্ছা এটা কি এরকম হলো, এই ব্যাপারটা তো রয়ে যায় না। তো সেই জন্য আমাদের কিন্তু এই পডকাস্ট যে মেন যে এসেন্স অফ আ পডকাস্ট, সেটা কিন্তু এটাই যে একটা কথোপকথন হবে, মানে হ্যাঁ, মানে গল্প বলার ঠেকটা একটুখানি অন্যরকম হয়, যে একজন মানুষ আসলো গল্প বললো চলে গেল, কিন্তু আমাদের এখানে হচ্ছে একটা কনভারসেশন, এবং এই কথোপকথনের মাঝখান দিয়েই উঠে আসে হচ্ছে তার সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনাটা, তার এক্সপিরিয়েন্স, সে সেই সময় কীরকম ফিল করেছিল, এবং সেটাকে আমরাও অ্যাকচুয়ালি ওই ব্যাপারটাকে ফিল করার চেষ্টা করি, এবং যার জন্য এই কথাবার্তা উঠে আসে। এটাও কিন্তু অনেকটা ওরকমই থাকবে, সেটাও বলে নেওয়া ভালো। আর প্রতিদিন যেরকম বলি, আজকে একটু অন্যরকম করে বলি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, ভীষণ ভালো লাগছে। মানে এই সাপোর্ট সিস্টেমটা যে কিভাবে কাজ করে, আমাদেরকে মোটিভেট করে, এটা বলাই বাহুল্য। এবং আশা করছি যারা যারা নতুন জুড়েছেন আমাদের চ্যানেলের সঙ্গে, বা যারা যারা দেখছেন কিন্তু কোথাও একটুখানি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারাও নিশ্চয়ই করে ফেলবেন, আর 1-2 এপিসোডেই আশা রাখছি তাই। সো আজকে আর বেশি কথা না বলে, আমাদের স্টুডিওতে আজকে আছে দেবপ্রিয়ার সঙ্গে যেই ঘটনাগুলো ঘটেছে সেগুলোই আজকে আমরা শুনবো। তবে এখানে একাধিক ঘটনা আছে। দেবপ্রিয়া কি করে বা ওর ব্যাপারে যেই বিট অফ ইনফরমেশন, সেটা আমরা দেবপ্রিয়ার মুখ থেকেই শুনবো। ওয়েলকাম দেবপ্রিয়া টু আওয়ার স্টুডিও অ্যান্ড দ্য শো এক্সপিয়ার। কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো, বেশ ভালো আছি। আর তুমি একটা কমেন্ট করেছিলে, এটা একটুখানি ভিউয়ারদের জাস্ট একটা ছোট ইনফরমেশন দিয়ে দিই। দেবপ্রিয়ার একটা কমেন্ট এসেছিল যে ওর কাছে কিছু ঘটনা আছে যেটা ও শেয়ার করতে চায়, এবং আমরা পরবর্তীতে দেবপ্রিয়াকে কন্ট্যাক্ট করি, এবং তারপর শি ইজ হিয়ার। সো দেবপ্রিয়া, কিছু একটুখানি ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট ইউ। আচ্ছা, আমি তো শিলিগুড়িরই বাসিন্দা মূলত। তো কিছুদিন আমি ব্যাঙ্গালোরে ছিলাম কর্মসূত্রে, এখন আবার ব্যাক টু শিলিগুড়ি। এই মোমেন্টে আমি একটা এনজিওর সাথে রয়েছি, আর তার সাথে আমি একটা প্র্যাকটিস করি আমার ভালো লাগার দিক থেকে, যেটা আমার ট্যারো রিডার অ্যান্ড স্পিরিচুয়াল হিলার। ও গ্রেট। সেটাও কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। এটা নিয়ে ডেফিনেটলি আর একদিন কথা বলবো অবশ্যই। আর যেই ঘটনাগুলো তুমি শেয়ার করবে আজকে আর কি, সেগুলো সবই কি এখানকারই নাকি বাইরের? না, বাইরের ঘটনা বেশি রয়েছে এখানে। বেশ, তাহলে শুনি। তো প্রথম ঘটনাটা ব্যাঙ্গালোরের। আমি একটু আগেই বললাম আমি কর্মসূত্রে ব্যাঙ্গালোরে ছিলাম বেশ কয়েক বছর। তো এটা 2009-এর কথা বলছি আমি তখন ব্যাঙ্গালোরে গিয়ে রিসেন্ট মানে জাস্ট জয়েন করেছি একটা জার্নালিস্ট হিসেবে, আইটি জার্নালিস্ট ছিলাম আমি। ওটা একটা ব্রিটিশ বেসড নিউজ পোর্টাল। তো এবার কি হয়, 2 অক্টোবরে গান্ধীজির বার্থডেতে আমাদের ইন্ডিয়ান টিমকে ছুটি দেয় না প্রথমে, মানে ওরা হয়তো লক্ষ্য করে না ব্যাপারটা। তো সেটা নিয়ে আমরাও লেখালেখি করি, যেহেতু সাংবাদিকতার এটা একটা খুব ভাইটাল পার্ট, প্রতিবাদ। তো এবার কি হয়, কিছুক্ষণ 1-2 নিউজ চলে যাওয়ার পরে আমাদের যে চিফ এডিটর ছিলেন, উনি লন্ডনে ছিলেন, উনি আমাদের স্কাইপে বলেন যে আমার একটা অ্যাপোলজেটিক নোট পাঠিয়ে বলেন যে আমার খুব ভুল হয়েছে, আমি এই 2 অক্টোবরের দিন ইন্ডিয়ান টিমকে কাজ করতে বলেছি, তো এটা আজকে আর হবে না, তো ইউ পিপল ক্যান গেট ব্যাক। এটা ছুটির দিন উনি ডিক্লেয়ার করে দেন। তো এবার ওয়েদারটা খুব বৃষ্টি পড়ছে, ক্লামজি একটা ওয়েদার। তো আমার টিমের বাকিরা খুব খুশি যে বাড়ি চলে যাচ্ছে, ছুটি হয়ে গেল। কিন্তু আমি কিন্তু খুব একটা খুশি হইনি এজন্যে, কারণ শহরটা আমার কাছে খুবই অপরিচিত সে সময়। পরিচিত বলতে ওই আমার এক রুমমেট অর্ধেক দিন থাকে না আমার সাথে, তার বয়সের একটা ব্যবধান রয়েছে, ওর সার্কেলটা পুরো আলাদা, আমারটা পুরো আলাদা। এক দাদা রয়েছে যে অর্ধেক দিন ইউএসএতে থাকে, যখন থাকে দেখা করে আসি। এবারে আমি ভাবলাম এবার আমি বাকি দিনটা কাটাবো কী করে। तो हमें रूममेट के फ़ोन करलाम, बोलो दीदी मैं तो अभी यहाँ पे नहीं हूँ, मुझे पता नहीं था कि आप वापस आने वाले हो,
मैं तो अपने दोस्तों के साथ निकल चुकी हूँ। তো অগত্যা আমি বাড়ি গেলাম ওইভাবে বৃষ্টিতে ভিজে ভিজে। এবার বৃষ্টিটা না এমন যে খুব জোর মুষলধারে যে বৃষ্টি পড়ছে সেরকমও না, আবার কমেও যাচ্ছে না, মানে একটা কনসিস্টেন্ট ফোটা 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 বৃষ্টি পড়েই যাচ্ছে, ঝিপঝিপ করে ঝিপঝিপ করে পড়ে যাচ্ছে। একটা ক্লামজি অন্ধকার একটা ওয়েদার, মানে যে ওয়েদারে বাঙালিরা খিচুড়ি বানিয়ে নেবে আর কি, হ্যাঁ ঘুমোতে ভালো লাগবে কম্বল টেনে, ওরকম ওয়েদারটা। তো এবারে আমি ওইভাবে বাড়ি গেছি, আর বাড়ি যাচ্ছি থেকে আমি ভাবছি, তার আগে একটু বলে দিই আমাদের বাড়িটা কীরকম জায়গায় ছিল। ভীষণ নিঝুম একটা জঙ্গলের মাঝখানে যেন বাড়িটা, চারিদিকে গাছপালা, মানে মেন সিটি থেকে একটু আউটস্কার্টসে ঢুকে। ইনফ্যাক্ট মানে মেন যে রাস্তাটা সেটার থেকে যখন ভেতরে যাচ্ছি সেটা পুরো মেঠো পথ, আর ব্যাঙ্গালোরও কিন্তু লাল মাটির, হ্যাঁ 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 একদম। তো উঁচু নিচু এবড় খেবড় এরকম রাস্তা। সন্ধেবেলা যখন আমি বাড়ি ফিরতাম অফিস থেকে অন্যান্য দিন, আমার কিন্তু ভয় লাগতো, বেশ একটা গা চমচমানো, তো পিছনে কেউ ফলো করছে নাকি, আমি বারবার পিছনে তাকাতামও দেখার জন্য। তো সেদিনও দেবপ্রিয়া, মানে জাস্ট জিজ্ঞেস করছি, বাই এনি চান্স কি ব্যাঙ্গালোরের ওই জায়গাটার নামটা কি বলা যাবে? হ্যাঁ, মারাথাল্লি। মারাথালি, মারাথালি মুনেকোলালা মুনেশ্বরা লেআউটের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এবারে সেদিনও আমি এভাবেই যাচ্ছি, খুব একটা বিষণ্ণতার সাথেই যাচ্ছি, ছুটির কোনো আগ্রহ, ছুটি কাটানোর কোনো উৎসাহ কোনোটাই আমার মধ্যে ছিল না সে সময়। তো গিয়ে আমি ভাবলাম যে নিজেকে কতটা বিজি রাখা যায়, তো নিজের মতো করে কিছু রান্না করলাম, ঘরের যাবতীয় যা কাপড় চোপড় ছিল সপ্তাহখানেকের সব কেচে ফেলেছি, ঘরও পরিষ্কার করে ফেলেছি। এবার করার পরে সমস্ত কাজ শেষ, তাও আমার কাছে অঢেল সময়। এবার কি করলাম, আমি তাও খুঁটে খুঁটে বের করলাম আমার বেডরুমের মধ্যে কোনো কিছু কি একটু এদিক ওদিক আছে, কোনো কিছু কি পরিষ্কার করা যায়, সব মুছে টুছে, ডিএনএর স্যাম্পলগুলো অবধি মুছে ফেলেছি, আমি এতটা পরিষ্কার করেছি। করার পরে আমি এবার চোখ লেগে গেছে, বৃষ্টি পড়ছে তো ওরকম, আর অন্ধকার যেহেতু ঘনিয়ে আসছে, আমার চোখ লেগে গেছে, আমি ঘুমিয়ে পড়েছি। এবার কতক্ষণ আমি ঘুমিয়েছি বলতে পারবো না, ঘুমটা যখন ভেঙেছে, লোডশেডিং, কারেন্ট ছিল না, আর আমি না উঠে কিছুক্ষণের জন্য বুঝতে, মানে এতটাই ভালো ডিপ ঘুমিয়েছি, এটা কিন্তু আমার আরেকটা ইন্ডিকেশন পরে মনে হয়েছে, এতটা ডিপ ঘুমাই না আমি জেনারেলি দুপুরবেলা। আপনারা জানবেন যারা কর্মরত যারা রয়েছি আমরা, দুপুরবেলা তো আমাদের ঘুমের অবকাশ তো থাকে না, তাই না? তো হঠাৎ একদিনে আমি চান্স পেয়ে এতটা ডিপ ঘুমিয়েছি, সেটা পরে আমি রিলেট করতে পারলাম। তো ঘুম থেকে উঠে না আমার মনে হচ্ছে কিছুক্ষণ আমি কি শিলিগুড়ির বাড়িতে না কোথায়, আমার বুঝতে একটু সময় লেগেছে যে আমি ব্যাঙ্গালোরে। মায়ের সাথে ফোনে কথা বলেছি, এমন সময় পাওয়ারটা চলে এসছে। এবার কারেন্ট চলে আসার পর আমি গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি যে কি করে নিজেকে আমি কিছুক্ষণ একটু ব্যস্ত রাখবো, মানে হ্যাঁ, যতক্ষণ না আমার রুমমেট ফিরে আসছে। এমন সময় আমার যে আয়নাটা যেখানে রাখা তার পাশের আলমারিটা একটা ফলস সানমাইকার একটা পাটাতন মতন থাকে না আজকাল যেগুলো হয় আর কি, মানে কাঠের পালিশের মতন সানমাইকা, তো ওরকম একটা কাপবোর্ড ছিল পাশে। তো আমি আয়নার থেকে চোখটা সামহাও সরিয়ে কাপবোর্ডের দিকে তাকিয়ে দেখলাম কাপবোর্ডের গায়ে কিছু, মানে আমার হাতের তালুর সমান ছোট ছোট পায়ের ছাপ, বেশ একাধিক, মানে আর পাগুলো কীরকম, পাগুলো সোজা না, ব্যাকা পা, মানে কারো পাগুলো যদি ব্যাকা এবড়ো খেবড়ো হয় না, আঙুলগুলো ব্যাকা তেরা, আর দুটোই মানে একটা পা এরকম একটা পা এরকম, মানে লক্ষ্মী ঠাকুরের আলপনা আমরা আঁকি যেভাবে করে, একটা পা আগে একটা পা। সেটা কি কাপড়ের গা দিয়ে উঠে গেছে? কাপড়ের গা দিয়ে উঠে গেছে, আর এমনভাবে পায়ের ছাপটা যেন কেউ কাপড় দিয়ে এরকমভাবে ভার্টিক্যালি ওপর দিকে উঠে গেছে। কোনো মানুষ আমার মনে হয় না ওইভাবে উঠতে পারে, মানে আমরা মাটিতে যেভাবে পায়ের ছাপ থাকবে হেঁটে চলে গেলে, সেটা কাপবোর্ডে ভার্টিক্যালি এরকমভাবে কাপবোর্ডে পায়ের ছাপটা। ঠিক নিচ থেকে কাপবোর্ডের ওপরে একটা তাক ছিল জিনিস রাখা লফটের মতন, সেই তাক অবধি। কিছুক্ষণের জন্য তো আমি হতবাক যে এটা কী দেখছি আমি, অত ছোট পা বাড়িতে কার, থাকলেও বা এরকম ব্যাকা কেন সেই পা, প্লাস যদি কারো থেকেও থাকে কেউ ওপরে এইভাবে কী করে উঠেছে, আর প্লাস তাকের নিচটাতে এমনভাবে দুটো গোড়ালির ছাপ, যেন ওপরে কেউ বসে মানে বালি, তার গোড়ালিতে বালি লেগেছিল, এমন অবস্থায় গোড়ালি দুটো এরকম নাড়াচ্ছিল, গোড়ালি দুটো বাড়ি খেয়েছে তাই কাপবোর্ডের গায়ে, যেন কেউ ওপরে বসেছিল। কিছুক্ষণের মধ্যে আমি ভাবলাম আমি ঘুমোতে যাওয়ার আগে তো এরকম কিছুই দেখিনি। যখন আমি ঘুমোতে গেলাম আমি মেনশনও করলাম আমি সব পরিষ্কার আছে নাকি দেখলাম। তো ওখানে কে বা উঠলো, উঠে যে ছিল সে কি আমায় ওখানে বসে
আমার দিকে দেখছিল, সব কিছু কিছুক্ষণ মানে কয়েকটা সেকেন্ডের মধ্যে আমি এত কিছু ভেবে আমি আর মানে এটার কোনো কনক্লুশনে আসতে না পেরে আমি দৌড়ে কোনো মতে আমার সেলফোনটা হাতে নিয়েছি, ঘরের চাবিটা নিয়ে ছিটকে ঘর থেকে বেরিয়ে দরজা লক করেছি। বাইরে গিয়ে আমার অসহায় লাগছে, বাইরে বৃষ্টি ওভাবে পড়েই যাচ্ছে, আমার যাওয়ার কোনো জায়গা নেই। যেরকম বললাম, আমার পরিচয়ের বেশি মানুষ নেই সেখানে। আমি না পেরে এক ছুটে 4 তলাতে ছাদ, সেখানে চলে গেছি। ছাদের রেলিংয়ের সামনে গিয়ে আমি রীতিমতো হাঁপাচ্ছি। হঠাৎ আমার পেছন থেকে একটা আওয়াজ, তুমি কি ঠিক আছো? বাংলা একটা গলার স্বর। আমি আরও চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখি একজন বৃদ্ধা সাদা শাড়ি পরে আমার পেছনে দাঁড়িয়ে আছে। এবার ওনাকে দেখে আমি চিৎকার করব না আমি কি ভয় পেয়ে আবার পালাবো? আমি পুরো বাকরুদ্ধ। মানে তাও কিছুক্ষণের মধ্যে আমি বুঝলাম, কিছুক্ষণ তাকিয়ে দেখে, যে না, ওনার প্রাণ রয়েছে, উনি কোনো অশরীরই নয়, কারণ উনি একজন মানুষ, কথা বলছেন আমার সঙ্গে, কিন্তু বাংলায় কথা বলছে। ব্যাঙ্গালোর শহরে যেখানে একটা বাংলা কথা শোনার জন্য আমরা যারা থেকেছি তারা জানি আমাদের মন কেমন করে একটা বাংলা কথা শোনার জন্য, কিন্তু সেই উপায় নেই। সেখানে একজন ওরকম সিচুয়েশনে আমাকে এসে বলছে, তুমি কি ঠিক আছো? আমি প্রাণ ফিরে পাওয়ার মতন। তো আমি ওনাকে বললাম যে আমি একটু অস্বস্তি বোধ করছি, ঘটনাটা ওনাকে বলিনি। তারপর উনি পরে শুনলাম উনি ওই বাড়িটাতে আরও অনেকগুলো ভাড়াটিয়ে ছিল, আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে থাকতাম, ওনারা 3rd ফ্লোরে। তো ওনার ঘরে নিয়ে গেল, উনি ওনার ছেলে আর ছেলের বউয়ের সঙ্গে থাকতেন ওখানে। আমাকে নিয়ে জল টল দিলেন, আমি খেলাম। খেয়ে তারপরে আমি আমার কাজিনকে ফোন করি, আমি আর ওই বাড়িতে থাকি না, আমি চলে আসি। এবার আমার যে রুমমেট, তাকে আমি আকারে ইঙ্গিতে বোঝাই যে আমি এখানে থাকতে পারবো না, কিন্তু যেহেতু ও বয়সের একটা মেয়ে, তো আমি ওকে পুরো ঘটনাটা বলি না। কোনো যদি ওর উপর কোনো রিয়াকশন হয়, ও যদি ভয় পেয়ে নার্ভাস হয়ে যায়, কিছু বলি না, কিন্তু ওকে আমি এটুকু বলি যে ওই রাস্তাটা, ওই বাড়িটা ছেড়ে দিতে। এবার কিছুদিনের মধ্যে ও ছেড়েও দেয়, ওর সাথে আমার দেখাও হয়। ওর কাছে আমি জানতে পারি যে যেই বাড়িটাতে, যে অ্যাপার্টমেন্টটাতে, যেই ফ্ল্যাটটাতে গ্রাউন্ড ফ্লোরে আমি আর ও থাকতাম, পিপি বলে ডাকতাম আমি ওকে, পিপি আমায় বলে যে ওই ফ্ল্যাটটাতে নাকি আমাদের আগে 2 মেয়ে থাকতো, দুজনেই চাকরি করতো, ওরাও 2জন রুমমেট ছিল। ওরা নাকি গ্যাং রেপড হয়, মার্ডার হয় ওখানে। একটা মেয়ে জঙ্গলের মধ্যে মার্ডার হয়, ওই যে জঙ্গলটা দিয়ে আমরা ঢুকতাম। তো সেই বাড়িটা নাকি ভাড়া হয় না। এবার আমি প্রথমেই একটা জিনিস বলতে একটু মিস করে গেছি, যে অত সুন্দর একটা অ্যাপার্টমেন্ট, আমরা প্রথমেই যখন যাই পুরো মার্বেলের ফ্লোর, সেমি ফার্নিশড, 1 BHK, বাট খুব সুন্দর সেট আপটা। অত কম টাকাতে, ডিপোজিটও একদম মিনিমাম টাকাতে আমরা ওটা পেয়ে গেছিলাম। তো পরে বুঝলাম যে এটা কেন পেয়ে গেছিলাম। ইনফ্যাক্ট ওই ওপরতলায় যে ভদ্রমহিলা ছিলেন, যে বৃদ্ধার কথা বললাম, উনিও জানতেন যে এই নিচতলার ফ্ল্যাটে কেউ থাকতে পারে না। আর আমাকে ওইভাবে উচ্ছন্ন অবস্থায় ওপরে গিয়ে দাঁড়াতে দেখে উনি এগিয়ে এসেছিলেন আমার সহায়তা করার জন্য। উনি আমাকে ক্লিয়ারলি কিছু বলেননি, আমিও ওনায় ক্লিয়ারলি কিছু বলিনি, কিন্তু উনিও জানতেন আমি কী পরিস্থিতিতে ওপরে গেছি। আর আমি ওই বাড়িতে আমার আর থাকা হয়নি, পিপিও ছেড়ে দিয়েছে ওই বাড়িটা। প্রথম ঘটনাটা শুনলাম, আগে ঘটনাগুলো শুনি, পরে এটা নিয়ে কথা বলবো। দ্বিতীয়টা, আচ্ছা, দ্বিতীয় ঘটনাটা আমার বাবার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। আচ্ছা, মানে এতটাই রিমার্কেবল যে বাবা বেঁচে থাকতে এই ঘটনাটা বহুজনকে বলেছে। ন্যাচারালি আমারও খুব অনেকবার শোনা। তো এটা 1990s ঘটনা, সে সময় অনেক ছোট আমি। তো আমার বাবা কোকোকোলা কোম্পানির ASM ছিলেন। এবার সে সময় না বটলিং প্ল্যান্ট ইন্ডিয়াতে ছিলই না, মানে সরি, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ছিল না, বটলিং প্ল্যান্টটা ছিল। ভুটানের ডেজাং বেভারেজ বলে একটা কোম্পানি ছিল, সেটা মানে থামস আপ আর কোকোকোলার বটলিং প্ল্যান্ট ছিল। ওটার ওনার ছিলেন HRH, হার রয়্যাল হাইনেস আশিডিকি। উনি ভুটানের রানী, প্রিন্সেস সেসব। আমার ওনার সাথে দেখা করার 1-2বার অভিজ্ঞতা আছে। তো এবারে বাবার খুব টপ বস একজন মিস্টার টেনজিং দর্জি, উনি শিলিগুড়িতে আসেন। এসে বাবাকে খুব শর্ট নোটিসে বলেন, মানে দুপুরবেলার দিকে উনি বলেন যে মিস্টার নান্দি প্লিজ প্যাক আপ, আমাদেরকে আজকে ইভিনিংয়ের মধ্যে ভুটান যেতে হবে। তো বাবা বলল ওই রাস্তাটা তো ওনার জানা নয়, কিন্তু বাবার তো জানা যে সন্ধেবেলা ওই রাস্তাটা কভার করাটা খুব একটা ঠিক না, সেফ হবে না। তো আমরা কালকে ভোরবেলা যেতে পারি না? তো মিস্টার দর্জি বললেন যে না, ভোরবেলা যেতে পারবো না, কিছু কাজ রয়েছে, তো আজকে রাত্রের মধ্যেই উই হ্যাভ টু মেক ইট আ পয়েন্ট কি আমরা ওখানে যাতে পৌঁছতে পারি। আচ্ছা।
তো ওনারা এই বিকেলবেলা 5টা নাগাদ বেরিয়ে যায় প্যাক ট্যাক করে। তো মিস্টার টেনজিং ডরজি গাড়িটা চালাচ্ছিলেন, বাবা ওনার সঙ্গে ছিলেন। তো এবার রাস্তা দিয়ে যেতে যেতে যখনই ওরা এই বীরপাড়া এসব জায়গায় চলে যায়, একটা খুব সুন্দর নভেম্বর মাস ছিল, আর সে সময় শিলিগুড়ি তো নভেম্বর মাসে ভালো ঠান্ডা পড়তো, এখনের মতন তো ছিল না। তো একটা ঠান্ডা আমেজ, রাস্তাটাও কুয়াশাচ্ছন্ন, তো ওরা খুব অন্যরকম একটা আমেজ নিয়ে গান শুনতে শুনতে, বাবা এখন স্টিংয়ের ডেজার্ট গ্রুভ শুনতে শুনতে যাচ্ছিল দুজনে। আর মিস্টার টেনজিং দর্জি বোধহয় কিছু একটা মানে রিফ্রেশমেন্টও মধ্যেও ছিলেন, উনি হি ওয়াজ ড্রিঙ্কিং। তো যেতে যেতে এবার কি হয়, একটা ব্রিজ আছে বীরপাড়া থেকে হাসিমারা কানেক্ট করে, আচ্ছা, ওই ব্রিজের সামনে ওরা পৌঁছায়। তো ব্রিজের একটা প্রান্ত থেকে ব্রিজের অপর প্রান্তটা মোটামুটি দেখা যাচ্ছে কুয়াশার মধ্যেও, গাড়ির হেডলাইট পড়ছে, তার মধ্যে ওনারা দেখতে পাচ্ছেন ব্রিজের অপর প্রান্তে একটা হালকা অবয়ব মতন একটা ফিগার, সাদা কিছু একটা পরে দাঁড়িয়ে আছে, বেশ হাইট, দূর থেকেও বোঝা যাচ্ছে তার হাইটটা বেশ। তো ওরা দুজনেই এতটাই মেজমারাইজড হয়ে দেখছে ফিগারটাকে যে ওরা কিন্তু একে অপরের সাথে সেটা নিয়ে কোনো আলোচনাও করেনি যেটা কি দেখছে আদৌ। যতটা সামনে যাচ্ছে গাড়িটা ব্রিজের ওপর দিয়ে, আর ব্রিজটা না খুব নড়বড়ে, খুব দুর্বল ব্রিজ, তো খুব আস্তে চালাচ্ছেন গাড়ি। তো যতটাই কাছাকাছি যাচ্ছেন দেখছে যে আস্তে আস্তে অবয়বটা পরিষ্কার হচ্ছে, মানে এবার পুরোপুরি বোঝা যাচ্ছে যে এটা কোনো ফিগার, একটা কোনো একজন দাঁড়িয়ে আছে। একদম কাছে চলে যাওয়ার পরে দেখছে হাতটা বাড়িয়ে মানে একটা লিফট নেওয়ার মতন পশ্চার। এবার বাবা বলল যখন গাড়িটা একদম ওর সামনে চলে এসছে, হাতের সাইজটা নাকি, হাতের তালুর সাইজটা নাকি এত বড় যে ও নাকি গাড়িটাকে আটকে দিতে পারবে এরকম মনে হয়েছে। তো ক্যারেড অ্যাওয়ে হয়ে গিয়ে না মিস্টার টেনজিং ডরজি একদম খুব সজোরে ব্রেকটা কষে ওখানে গাড়িটা দাঁড় করিয়ে দেয়। তো আমার বাবা নিউরো পেশেন্ট ছিলেন বরাবর, তো বাবা অ্যালকোহল নিতেন না, বাবা ওয়াজ ভেরি মাচ ইন হিজ সেন্সেস। বাবা এখনও বলে যে নিজের বসকে আমি একটা পিঠে বাড়ি মেরে বলেছিলাম, মিস্টার ডরজি আর ইউ ক্রেজি, ডু ইউ থিঙ্ক দিস ইজ নর্মাল, আপনি এখানে দাঁড়াচ্ছেন? তো উনিও না বাবার ওই রিয়াকশনটাতে উনি প্রম্পট অ্যাক্ট করে উনি ফট করে পিক আপ নিয়ে গাড়িটা মানে অলমোস্ট ওর বডির মানে ফিগারটার ওপর দিয়ে চালিয়ে দেয়। মানে এবার একটা লিভিং এন্টিটির ওপর দিয়ে যদি আমরা গাড়িটা নিই, একটা বাম্পি ফিলিং হবে, একটা ডিস্ট্রাকটিভ আওয়াজ হবে, কিছু তো হবে, আর কেউ নিতে পারবে না, কোনো ড্রাইভার তো পারবে না ওইভাবে নিতে। উনি নিশ্চয়ই কিছু একটা সেন্স করেছিলেন যে ওটা লিভিং কিছু না, বা ওর কোনো মানে ফ্লেশ অ্যান্ড ব্লাডে কেউ না, যে উনি সেটা গেলেন, ওরকম কোনো ফিলিংসও নেই যে কিছুর ওপর দিয়ে যে গাড়িটা চলে গেল। গাড়িটা এগোনোর পরে আমার বাবা পিছনে তাকিয়ে দেখলো আস্তে আস্তে হাতটা এরম নামিয়ে দিল, কিন্তু ফিগারটা তখনও ওখানে রয়েছে। এরপরে ওরা আর কেউ কারোর সাথে কোনো কথা না বললো মানে হাওয়ার গতিতে গাড়ি চালিয়ে ওই জায়গাটা ক্রস করলো। কোনো জনবসতি ছিল না ওই জায়গাটাতে। বেশ কিছুটা এগিয়ে গিয়ে একটা ধাবা পেয়েছে, মানে সবাই ওখানে রাতের খাওয়া দাওয়া করছিল। তো বাবারা ওখানে দুজনে নেমেছে, এত ঘাম ছিল নভেম্বর মাসে বলে গায়ে যত গরম জামা কাপড় ছিল সব খুলে গাড়িতে রেখে মাফলার টাফলার খুলে ওরা নেমে গিয়ে ধাবাতে বলছে আমাদেরকে একটু জল দিন। তো ধাবার মালিক যিনি বিহারি উনি এসে বলেন বাবু ক্যা হুয়া হ্যায় আপকো, बैठिए। তো বাবারা পুরো ঘটনাটা ওনাকে বলেন যে আমাদের সাথে এরম এরম একটা ঘটনা। ওই ভদ্রলোক বলছেন যে মানে উনি নাকি এরকম ঈশ্বরকে প্রণাম করে বলছেন आप लोग भगवान की कृपा से बच गए, आपने गाड़ी क्यों रोका वहाँ पे, आपको नहीं पता कि वो ब्रिज कितना ख़राब है। মানে ওনার মতন ওটা একটা কার্স ব্রিজ। বললো ऐसा तो यहाँ पे होता ही रहता है। আগেও নাকি বহুবার ওখানে এরকম কোনো একটা ফিগার লিফট চেয়েছে, ট্রাক ড্রাইভাররা দাঁড়িয়েছে, যখনই কেউ দাঁড়িয়েছে লিফট দিয়েছে, তারপরে নাকি তাদের মৃত্যু ঘটেছে ওখানে কোনো না কোনোভাবে। ট্রাকটা পাওয়া গেছে, মানুষটিকে আর পাওয়া যায়নি, কখনো বডি পাওয়া গেছে, এরকম বিভিন্ন ঘটনা নাকি ওখানে রয়েছে। তো সেটা কোনো মতে ওরা বেঁচে ফিরেছে সেদিন। এরপরে বহু বছর পর আমি মানে দুপুরবেলার টাইম, আমার বাবা তো ন্যাচারালি সেলসে ছিলেন, যেহেতু বাবা ট্যুর প্রচুর করতো, তো আমিও বাবার সাথে একবার ফুনসেলিং যাচ্ছিলাম। যাওয়ার পর তো ওই ব্রিজটাতে উঠে বাবা আমাকে বলছে বাবু এই ব্রিজটারই ঘটনা বলছে। যখন সে মোমেন্টে আমাদের যে ড্রাইভার যিনি চালাচ্ছেন বলছেন ওই লিফট যাওয়ার ব্যাপারটা, তো আমি আর বাবা দুজনেই শক তাকাচ্ছি ওর দিকে। বলে এই ঘটনাটা তো সবাই জানে, এটা বহু পুরনো ঘটনা, এখানে ঘটে থাকে। এই ব্রিজটা তো খুবই মানে হন্টেড ব্রিজটা। আর অদ্ভুতভাবে আমি চারপাশে তাকিয়ে দেখলাম ব্রিজের তলা দিয়ে যে নদীটা
রিভার বেড, নদী তো নেই, পুরো শুকনো, পুরো একটা মানে প্রাণহীন দৃশ্য। এবার ব্রিজের চারপাশে এটা পুরো একটা জঙ্গলমহল। হ্যাঁ, ব্রিজের পাশে যত গাছগাছরা আছে সব কটা গাছই পোড়া 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 পুড়ে গেছে যেন। এবার অনেক সময় জঙ্গল ফায়ার হয়, তাহলে ওই শুধু লাইন দিয়ে ব্রিজটাকে বর্ডার করে যে গাছগুলো আছে সেগুলোই কেন পুড়বে, বাকি গাছগুলোতে কেন আঁচ আসেনি? এবার ওই ব্রিজের পরেই যে গাছগুলো আছে জঙ্গলের বাকি গাছগুলো কিন্তু পুরো সবুজে ঘেরা, পুরো ঝলমল করছে, সুন্দর। কিন্তু ওইটুকু এরিয়ায় কিরকম জানি নিস্তেজ, প্রাণহীন, পোড়া, শুষ্ক, শুকনো এরকম ওই জায়গাটা। মানে দেখেই যে কোনো কারো মনে হবে যে একটা মানে খুবই একটা নেগেটিভ ভাইব আসার মতন। আর মানে সেদিনকার যদি তোমার বাবারা যে গাড়িতে যাচ্ছিল যদি দাঁড়াতো তাহলে পরে কিছু একটা মিসঅ্যাপ হ্যাঁ তো হয়ে যেত। ওখানের যারা লোকালাইটস তাদের মতো তো অবশ্যই হতো। এবং পরবর্তীতে যখন ড্রাইভার, যখন তুমি তোমার বাবার সঙ্গে যাচ্ছিলে তখনও তো ড্রাইভার মানে হি ইজ অ্যাওয়্যার অফ দ্যাট। হ্যাঁ, কারণ আমরা কিছু কথাই বলিনি, বাবা আমাকে শুধু বলে, বাবু এই ব্রিজটাই কিন্তু সেই ব্রিজটা। ও তাই? আমি বললাম আমরা কিন্তু কিছু বলিনি। উনি বললেন ওই যে গাড়িতে লিফট চাওয়ার ঘটনা তো। এই ঘটনাটার ডাইনামিক্সটা আবার একেবারেই আলাদা। আচ্ছা শুনে নি 3 নম্বরটা। এটা নর্থ ইস্টের ঘটনা। ও গ্রেট। প্রথমটা বললাম ব্যাঙ্গালোরের, তারপরেরটা বললাম এখানকার, আর এবারে নর্থ ইস্টের ঘটনা বলছি। আমার মায়ের বাপের বাড়ি ত্রিপুরাতে। আচ্ছা। তো ত্রিপুরার একটা জায়গা আছে কৈলাসহর বলে। তো ওটা ঠিক শহর তো নয়, গ্রামও নয়, মফস্বল বলা আছে, হ্যাঁ এরকম টাউন। হ্যাঁ। তো মায়ের ওই প্রতিবেশী একজন পরিচিত ফ্যামিলি ছিল সে সময়। তো হাজব্যান্ড ওয়াইফ, একটা ছেলে একটা মেয়ে। তো হাজব্যান্ড ওয়াইফ দুজনেই টিচার ছিলেন হাই স্কুলের। তো ওরা না একটা মানে যিনি হাজব্যান্ড যিনি ছিলেন ওনার রিটায়ারমেন্টের পরে ওনারা একটা জায়গায় জমি কিনে ওখানে নিজেদের বাড়ি তৈরি করে। তো যেই এরিয়াটাতে ওরা বাড়িটা কেনে সেই এরিয়াটা কিন্তু একটু কনডেমড। ওখানে সচরাচর কেউ যেত না, সন্ধেবেলার পরে ওই জায়গা দিয়ে কেউ আসতেও যেত না। এবার হয় না মানে ইস্ট ব্লক ওয়েস্ট ব্লক, তার মাঝখানে জায়গাটা চাষবাসের জমি, মোস্টলি ফাঁকা থাকে, মেঠো পথ, কেউ বেশি আসা যাওয়া করে না। আর একটু এলিভেটেড একটা জায়গা ছিল, ওই ছোটো পাহাড়ের মতন, যেটাকে টিলা বলে গ্রামের লোকেরা। তো ওই টিলাটা নাকি বহু বছর আগে ব্রিটিশ আমলে একটা উকিলের বাড়ি ছিল। আচ্ছা। তো ওই টিলাটার নামই পড়ে গেছে তখন থেকে উকিল টিলা। আচ্ছা। তো উকিল টিলার একদম নিচে, উকিল টিলাটা পুরোপুরি প্রহিবিটেড একটা জায়গা, কেউ যায় না। মানে ওখানে কিছু আনক্যানি ফ্যাক্টরস ঘটেছিল হয়তো আগে, খুব স্পেসিফিক্যালি আমরা জানি না সেটা কি। তো যাই হোক, ওই ভদ্রলোক ওখানে বাড়ি কিনে ওই ফ্যামিলিটা ওখানে শিফট হয়ে যায়। নিশ্চয়ই ওরা একটা রিজনেবল দামে ওখানে পেয়েছে জমিটা, যাই জন্য বাড়িটা কেনে সুন্দর করে বেশ বাগান টাগান দিয়ে ওরা মন মতো করে বাড়িটা বানায়। এবার ওদের একটা পোষ্য কুকুর ছিল, তার নাম ছিল টাঙো। হ্যাঁ। তো মা বলে যে ওই টাঙোকে নাকি ওরা চোখে হারাতো সবসময়। টাঙো হয় না কুকুর, কখনো বাড়ি থেকে এদিক ওদিক ঘুরতে গেল, নিজের মতন বেরিয়ে গেল, তো ওরা নাকি পাগলের মতো, টাঙো কোথায়, টাঙো একটু এদিক চোখের মানে বাইরে হলে ওরা পাগলের মতন করতো। তো নিজের পোষ্যকে নিয়ে আমি অনেকজনকেই দেখেছি একটু প্রোটেক্টিভ হতে, কিন্তু ওদেরটা জানি অন্যরকম, ওরা জানি ভয় পেত টাঙো ঘরে না থাকলে, সেরকম ভয় পেত। হ্যাঁ, ভয় পেত, মানে ওরা থাকতে ভয় পেত, ওরা অ্যাংজাইটিতে ভুগতো, টাঙো কোথায়, অস্থিরতা কাজ করতো ওদের মধ্যে। তো একদিন এরকম সন্ধেবেলা আমার মা ওই বাড়িতে গেছে, যেহেতু ওই যে মেয়েটি ছিল ওদের আমার মায়ের মানে বোনের মতন আর কি। তো গিয়েও সন্ধেবেলা যা হয় সেই বয়সে ওরা খেলছিল, সে সময়ও কুকুরটা বাড়ি থেকে বেরিয়ে যায় কোথাও। তো খেলতে খেলতে উঠোনে আমার মা খেলছে, তো ওই যে আমি মাসি বলি আর কি, মায়ের যে বোনের মতন, তো ওই মেয়েটি মানে ওদেরই বাড়ির মেয়েটা, ও বাথরুমে যায়। আর তখনকার দিনে বাথরুমগুলো বাড়ির থেকে বাইরে থাকতো উঠোন পেরিয়ে। বাথরুম থেকে বেরিয়ে না হঠাৎ মা দেখে ও একটা চিৎকার করে ঘরের দিকে চলে আসে, মানে ঘরের ভেতর দৌড়ে ঢুকে যায়। ওকে দেখে আমার মাও ঢুকে যায় জোরে, আর ভেতর থেকে ছিটকিনি দিয়ে দেয় দরজাটা, দেখে ও হাঁপাচ্ছে। তো নিজের মেয়েকে ওরকম ছিটকে এসে ঘরে ঢুকতে দেখলে যে কোনো কারো মা কী বলবে,
কি হয়েছে? হ্যাঁ, তুই কি দেখেছিস, কেন এটা করলি? আমার মা বললো যে উনি নাকি সেরকম কিছু জিজ্ঞেস করলেন না। উনি বললেন, ও তুইও দেখলি? মেয়েটা বলছে, হ্যাঁ আমিও দেখলাম। তো এটা ওদের মধ্যে কনভারসেশন। সেটা শুনে আমার মা ন্যাচারালি বুঝতে পারছে না কি। তোমার মা জিজ্ঞেস করছে, ও কাকিমা কি বললে তোমরা এটা? বললো যে জানিস না, এই বাড়িতে আসার পর থেকে আমি দেখি যে, ওর মেয়েকে বললো, তুই কি ওই লোকটাকে দেখলি যে কোট পরা লোকটাকে? বলে হ্যাঁ 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 আমি ওই লোকটাকে দেখি। কেন তুমিও দেখো? কে? বলে হ্যাঁ আমি তো প্রায়ই দেখি। তো ওরা দুজনেই যাকে দেখেছে তার মানে ডেসক্রিপশনটা কিছুটা এরকম, একটা টুপি পরা, টুপি দিয়ে পুরো আগেকার দিনের ওই হ্যাটগুলো পরতো না, সেটা দিয়ে পুরো চোখটার কাছ অব্দি ঢাকা, একটা বড় কোট, ওভার সাইজড একটা কোট, একটা প্যান্ট পরা, কোটের হাতাগুলো না হ্যাঙ্গারে ঝোলালে যেরকম ঝোলে ওরম ঝুলছে, হাত নেই আর হাত মানে হাতের যে তালুটা ওটা দেখা যাবে না, ওটা দেখা যাচ্ছে না, পায়ের পাতা দেখা যাচ্ছে না, বেসিক্যালি যেন একটা কাপড় হ্যাঙ্গারে টাঙিয়ে দিলে যেরকম ঝুলতে থাকে ওরকম ঝুলন্ত কে জানি একটা ঘুরতে থাকে খালি এসে। মানে ওর চলাফেরা দেখে মনে হয় যে ওটা একটা মানুষ বা একটা মুভিং কোনো এলিমেন্ট, কিন্তু তার হাত নেই, পা নেই, সেটা আবার দেখতে পায় না, মুখও দেখা যায় না ঢাকা, আর ধোয়াটে টাইপের, খুব প্রমিনেন্ট না। তো এটা নাকি ওই মানে দিদা মানে মায়ের যে কাকিমা, সে নাকি প্রায়ই দেখতো ওরকম একটা ফিগারকে বাড়ির আশপাশ দিয়ে ঘুরে বেড়াতে, আর সেদিন ওই মেয়েও দেখলো সেম জিনিস। তো ওদের মতে নাকি বাড়িতে যখন ওই কুকুরটা না থাকতো তখন নাকি ওর আনাগোনা আরও বেড়ে যেত, তাই জন্য ওরা কুকুরটাকে মিস করতো। এবারে আস্তে আস্তে সময় গেল, টাঙো তো মারা গেল, ওই বাড়ির লোকেদের মধ্যেও একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা শুরু করলো সবাই। পরবর্তীতে জানা যায় ওই বাড়িতে নাকি ওই ভদ্রলোকের আনাগোনা বেড়ে গেছে, ওর টেরিটরিও নাকি আস্তে আস্তে এক্সটেন্ড হচ্ছে। আগে তো ঘরের উঠোন দিয়ে ঘুরতো, এখন নাকি মাঝে মাঝে ঘরের ভেতরেও ঢুকে যাচ্ছে সে। আর ওদেরও আস্তে আস্তে একটু আনসোশ্যাল হওয়া শুরু করে। প্রথম ওরা বলতে এই বাড়িটা ছেড়ে দেবো, থাকবো না, অন্যখানে থাকবো। পরবর্তীতে আর এই কমপ্লেন্টসগুলো ওদের থেকে আসলো না, ওরা যেন কোনো না কোনোভাবে অভ্যস্ত হয়ে গেল সেখানেই থাকতে। এবার ওই মাসির আস্তে আস্তে বিয়ে হলো, মাসি বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গেল। তো আমার মা ফোনে যোগাযোগ রাখে, জিজ্ঞেস করে কিরে বাড়িতে যাস নাকি, কারণ আশপাশের লোকেদের কাছ থেকে শোনে ওদের ঘটনা। বলে বাড়িতে কি যাবো গো, বাড়িতে তো আমার বাপের বাড়িতে তো আমার কোনো আপ্যায়ন বা আমাকে কেউ ওখানে ডাকেই না, আমি ওখানে ওয়েলকামই না এক রকমের। মানে নিজের বাড়িতেও যাচ্ছে তো ভদ্রমহিলা, সেখানে কেউ ওকে পছন্দ করছে না। ইনফ্যাক্ট মানে ওরা চাই না বাইরের কোনো লোক ঢুকুক। ইনফ্যাক্ট ওদের যে ছোটো ছেলেটা, সে নাকি বিয়েই করেনি যে কোনো বাইরের মহিলাকে বা মানুষকে তার বাড়িতে স্থান দিতে হবে বলে। ওরা নাকি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে একরকম কাট অফ হয়ে যায় একটা টাইমের পর। আজকে দিন অবধি ওরা কারোর সাথে কোনো যোগাযোগ রাখে না, কথা বলে না। বাইরে যেটুকু দৈনন্দিন জিনিসপত্র যেগুলো দরকার, প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো নিতে ওরা কেউ বাইরে গেল কখনো, সেগুলো নিয়ে আবার ভেতরে চলে আসে। দেখা হলেও যে কারোর সাথে দুটো কথা বলবে, আমার বাড়িতে এসো আমরা যাব, এসব কোনো কিছু নেই। কোনো সৌজন্যমূলক কোনো রকম ইন্টারাকশন নেই। প্লাস আমার মা একদিন এটা জেনে ফোন করেছিল খবর নেবে বলে, তো মাকে খুব একটা রুড রেসপন্স করে ওরা, ফোনটা কেটে দেয়, পরের বার আর তোলে না। ব্যাপারটা কি এরকম যে গোটা ফ্যামিলিটাকেই ওই স্পিরিট বা এন্টিটি যাই ছিল আর কি, মানে পুরোটাই কনজিউম করে নিয়েছে? আমার মতে তো তাই, কারণ আমি যেটা বললাম আমি স্পিরিটস নিয়ে কিছু কাজ করি, তো আমি জানি কোনো যদি নেগেটিভ এন্টিটি থাকে না, তাদের তো যেহেতু শরীর নেই না, ফিজিক্যাল স্ট্রেংথটা নেই, তো ওরা না মানুষের থেকে, যার শরীর আছে তার থেকে প্রাণ শক্তিটা আস্তে আস্তে কনজিউম করতে থাকে, করতে করতে একটা পয়েন্টের পর না গ্রাস করে নেয় পুরোপুরি। তখন এবার আপনার যদি বাইরের দুনিয়ার সাথে যদি একটা যোগাযোগ থাকে, তো কোথাও না কোথাও গিয়ে তো আপনাকে সেই তাদের পজিটিভ এনার্জিটা হিন্ডার করবে না, আপনি সেখান থেকে নিজেকে ডিফেন্ড করবেন, সরিয়ে নেবেন। তাই জন্য ওরা পুরো কেটে দেয়, কানেকশনটাই পুরো কেটে দেয়। এটা একটা প্যাটার্ন। ওই জন্য না অনেক জায়গায় শুনেছি যে তোমার এরকম কোনো বাড়িতে থাকলে সেই বাড়িটা নাকি ছেড়ে বেরোনো যায় না, বেরোতে পারে না। সেরকম ঘটনা রয়েছে আমার জীবনে, বলবো আবার কখনো। হ্যাঁ মানে এটা আমিও শুনেছি। মানে তোমার জীবনেও এরকম ঘটনা রয়েছে? সেটা বলতে মনে হয় একটা দিন লেগে যাবে, তাই আমি অন্য একটা গোটা এপিসোড অবশ্যই মোস্ট ওয়েলকাম। মানে আমরাও
বসে থাকি যে এরকম ধরনের ইন্টারেস্টিং ঘটনা শোনার জন্য, এবং আমাদের যারা দর্শকরা আছে তারাও ইকুয়ালি দে উইল বি ইগার টু হিয়ার ইট। আর কটা ঘটনা তুমি শেয়ার করবে আজকে? আজকে আর একটা ঘটনা বলবো। গ্রেট, তাহলে ওটা কিন্তু শুনবো আরেকদিন আমরা। অবশ্যই বলবো। আর এটা বলাটা আমার মনে হয় কোথাও না কোথাও খুব প্রয়োজনীয়, কারণ আমরা না এসব জিনিস, আমরা সোকল খুব মডার্ন যুগে বাস করি তো, আর এই ধরনের অভিজ্ঞতা আপনি কারোর সাথে শেয়ার করলে লোকে বলে থাকে, আমিও এটা ফেস করি, শিক্ষিত মানুষও এরকম বলছিস, সেরকম ভাবছিস। তাই জন্য অনেকটাই আমরা প্রথম দিকে যখন আমাদের হাতে সময় থাকে আমরা জিনিসটাকে ইগনোর করে দিই, আর পরবর্তীতে গিয়ে যখন বুঝি তখন কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। ওয়েল সেড। শুনি 4 নম্বর ঘটনা। 4 নম্বর ঘটনাটা খুবই মানে ভেরি ক্লোজ টু মাই হার্ট। আচ্ছা, এটাতে ভয়ের এলিমেন্ট তো আমার মতে নেই, আমার কাছে তো নেই, কিন্তু একটা খুব ইমোশনাল জায়গা রয়েছে আমার এটা, আর খুব রিসেন্ট ঘটনা। আমি এই গত সপ্তাহের কথাই বলছি আপনাদেরকে। ও ওকে। শিলিগুড়িতে খুব বৃষ্টি হলো গত রোববার দিন, গত রবিবার রাত্রে বৃষ্টি হলো, বজ্রপাত হলো, বাজ পড়লো, পাওয়ার কাট হয়ে গেছিলো। তো সেদিনের ঘটনা বলছি। তো আমি ন্যাচারালি ঘুমোতে যাই, আমার খুব স্লিপ ডিস্টারবেন্সেস হয়। তো রাত্রিবেলায় এত বিদ্যুতের আওয়াজ, বাজ পড়ছে, আলো আলো হয়ে যাচ্ছে ঘরের চারিদিকে, তো আমি জেগে বসেছিলাম। তো আমার হাজব্যান্ড কিন্তু ঘুমোচ্ছিল পাশে। তো এবারে কি হলো, হঠাৎ করে পাওয়ার কাট হয়ে গেল। তো ন্যাচারালি এত গরমের মধ্যে জানালাও খোলা যাচ্ছে না, কারণ আমরা নিচতলায় থাকি, আর এত মানে ঝড় বৃষ্টির মধ্যে জানালা খুলতে পারছি না। তো না পেরে আমি বেডরুমের এসির জন্য যেহেতু যে রুমটা দরজাটা বন্ধ রেখেছিলাম বেডরুমে, সেটা আমি খুলে দিই যে কিছু তো হাওয়া আসুক। আমি অনেকক্ষণ চুপচাপ বসে থাকি বেডের উপর। তো দেখি পাওয়ার আর আসছে না। তো না পেরে এই 3:30 পৌনে 4টের দিকে ভোরবেলা আমি ওয়াশরুমে যাই। ওয়াশরুমে যতক্ষণ অবধি গেছি তার আগে অবধি কিন্তু আমি ওই রুমটাতেই বসে আছি। ওই রুমের পুরো ফিলিংস, কী হচ্ছে, কী গন্ধ, সব কিছু আমার জানা। এবার আমি ওয়াশরুমে 2-3 মিনিট পর যখন ঘরে ফিরে এলাম ওয়াশরুম থেকে, আমার হাজব্যান্ড কিন্তু তখনও ওই রুমেই আছে, ঘুমোচ্ছে, পুরো ঘুমোচ্ছে। আমি বেডরুমে এসে যখনই ঢুকতেই আমার নাকে একটা স্মেল এলো। সেটা হচ্ছে কেমন স্মেল, দীর্ঘদিন ধরে যদি কোনো মানুষ হসপিটালে থেকে থাকে, সে যখন বাড়ি ফিরবে তার গা দিয়ে একটা গন্ধ বেরোয়, অদ্ভুত কেমিক্যাল, মেডিসিন, একটা মানে স্পিরিট যুক্ত একটা গন্ধ, যেটা আমরা হয় না কিছু কিছু গন্ধ দেখবেন, মানে একটা তীব্র কফির গন্ধ পেলে আপনি বুঝবেন আপনি একটা ক্যাফেটেরিয়াতে আছেন ভালো, আর কিছু কিছু জায়গার গন্ধ আছে একটা আলাদা নিজস্ব। তো ওই গন্ধটা যদি আপনি ঘুমের মধ্যেও পান, আপনি বুঝবেন আপনি হসপিটালের গন্ধ পাচ্ছেন। তো খুবই পরিচিত এই গন্ধটা আমার নাকের মধ্যে লাগলো। তো আমি খুব পার্টিকুলার এসব ব্যাপারে, যেহেতু আমি কাজটাই ওরকম করি। তো হঠাৎ করে আউট অফ নোওয়্যার এরকম একটা গন্ধ আসছে ভোরবেলা, যে কিছুক্ষণ আগেও আমি ওই রুমে ছিলাম, তখনও পাইনি, এখন পাচ্ছি কেন। আমি বসে আস্তে আস্তে স্নিফ করতে থাকলাম। যত স্নিফ করছি গন্ধটা বাড়ছে, তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তো আমি ফট করে আমার ঘর থেকে বেরিয়ে গিয়ে, আমার মা পাশের ঘরে শুয়েছিল, সেখানে গেলাম, দেখি মার ঘরে গন্ধটা নেই। এবার আমার তো বেডরুমটা খোলা ছিল, তো হতে পারে গন্ধটা বাইরের ঘর থেকে এসছে, কিন্তু বাইরের ঘরে গন্ধ নেই এক ফোঁটাও। ভেতরের ঘরে এসে আমি চেক করলাম কোনো মেডিসিন কি আমার হাজব্যান্ড ইউজ করেছে, বা কোনো কিছু খোলা আছে, কোনো সিরাম বা কিচ্ছু সেরকম নেই। মানে অবাস্তব কিছুই নেই ওখানে যেখান থেকে গন্ধটা হঠাৎ করে ছড়াতে পারে। তো সব কিছু বোঝার পর আমার কিছু একটা ফিল করলাম আমি। আমার এই ঘটনার 3 দিন আগে আমি আমার পিসিমণিকে হারিয়েছি, আমার নিজের একদম বাবার মানে নিজের বোন, মানে দিদি, বাবার ইমিডিয়েট ওপরের যিনি দিদি ছিলেন। তো বাবা যাওয়ার পর থেকে পিসিমণি ক্যান্সারের পেশেন্ট ছিলেন, দীর্ঘদিন উনি আন্ডার ট্রিটমেন্টও ছিলেন, হসপিটালাইজডও ছিলেন। তো লাস্ট রেডিয়েশনটা নিয়ে মারা গেছেন উনি। তো আমাদের সাথে না খুব ক্লোজ ছিল, মানে খুব আমার বাবা চলে যাওয়ার পর থেকে মাকে আর আমাকে নিয়ে সবসময় ওনার একটা চিন্তার কারণই হতো, মা আর আমি, যে ওরা কী করছে, ওরা কেমন আছে। তো হঠাৎ না আমি বুঝে গেছি যে এবার পিসিমণি মারা যাওয়ার একদিন আগে অবধি উনি হসপিটালাইজ ছিলেন, বেশ কিছুদিন ধরে উনি হসপিটালাইজ ছিলেন, অক্সিজেন লাগতো, ওনার ওই ইয়ে দিয়ে
রাইস টিউব দিয়ে খাবার যেত ভেতরে, একদমই ওই অবস্থায় চলে গেছিলেন। তো আমি দরজাটা না এবার বেডরুমে ঢুকে পাওয়ার কিন্তু তখনও আসেনি, আমি বুঝলাম যে এই এনার্জিটা যেটাই হোক এই ঘরের মধ্যেই সেটা কনস্ট্রিক্ট, এখানেই আবদ্ধ। আমিও তাকে বাইরের সঙ্গে তার কানেকশন কেটে দেওয়ার জন্য আমি দরজাটা বন্ধ করে দিলাম আমার ভেতরের ঘরের। আমি চুপচাপ শান্ত হয়ে বসলাম, বসে আমি চুপচাপ মানে নিজের মনে জিজ্ঞেস করলাম, পিসিমণি তুমি কি আছো, এসেছো? যত বলছি না আমার শরীরটা আস্তে আস্তে ভারী হচ্ছে, মানে গন্ধটা আরও আমার খুবই কাছে ফিল করছি আস্তে আস্তে। তুমি ভয় পাচ্ছ না? আমি ভয় পাই না এসবেতে সচরাচর, তো খুবই কাছে গন্ধটা আসছে। এবার না আমি একটু ইমোশনাল হয়ে গেলাম। তো অনেক কিছু যেটা ওনাকে বেঁচে থাকতেও ধরো আমার বলে ওঠা হয়নি, সে সময় অসুস্থ একজন মানুষ, সব কথা ওনাকে বলা যায় না, উনি আমার মাতৃস্থানীয় তাও। তো আমি না ওনাকে বলা শুরু করলাম যে দেখতে পাচ্ছ তো এটা এরকম, এটা ওরকম, তুমি আজকে তুমি বেঁচে থাকলে হয়তো তোমাকে বলতাম না, তো তুমি আমাকে অ্যাটলিস্ট এইটুকু শক্তি দিও যে আমি মামনটাকে যেন দেখে রাখতে পারি। পিসিমণির একমাত্র মেয়ে, আমার থেকে বয়সে অনেক ছোট, তো মেয়েটার বিয়ে হয়েছে গত বছর, পিসিমণি তাকে নিয়ে খুব চিন্তা করতো। ইনফ্যাক্ট ও যেদিন বিয়ে হয়ে চলে যাচ্ছে সেদিন ওকে কেঁদে বলেছিল যে ওকে তোরা দেখে রাখিস, আমি তো থাকবো না। তো আমি এটাই বললাম যে আমাকে ওটুকু জোর দিও যাতে আমি মামনটাকে দেখে রাখতে পারি। বলার পর না আমি আস্তে আস্তে একটু ডেসপারেট হচ্ছি, কারণ আমিও কানেক্টেড ফিল করছি তো ওনার সাথে, আর কোনো দিনও দেখবো না তাকে, সে এসছে হয়তো শেষবারের জন্য। তো আমি হঠাৎ করে বললাম, তুমি কি আছো, তুমি কি শুনছো আমি কি বলছি? আমি মন থেকে বিশ্বাস করি উনি ছিলেন, তাও আমি বলছি আর আউট অফ ডেসপারেশন আমি কোয়েশ্চেন করে যাচ্ছি, বলো না তুমি এসছো, তুমি এসছো, আছো? হঠাৎ ঘরের মধ্যে একটা চিটচিট 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 আওয়াজ পাচ্ছি। কারেন্ট আসেনি, ঘুমাচ্ছে আমার হাজব্যান্ড, ফ্যানের আওয়াজ নেই, কোথাও থেকে কোনো আওয়াজ নেই, চিটচিট চিটচিট একটা আওয়াজ। তাকালাম, দেখলাম আমার বেডের পাশে যে সুইচ বোর্ডটার থেকে একটা লাল আলো স্পার্ক করছে। আমি ফট করে ভাবলাম শর্ট সার্কিট হচ্ছে না কি হচ্ছে। আমি আমার হাজব্যান্ডকে ডেকে তুললাম, তাড়াতাড়ি দেখো তো এটা কি একটা অ্যাক্টিভিটি হচ্ছে ইলেকট্রিসিটি রিলেটেড না। সেই মোমেন্টে না আমি বাকি কথা ভুলে গেছি সব। ও উঠলো, বলো না কিছুই তো নেই। ও চেক করলো, আমরা স্মেল করলাম কোনো বার্ন স্মেল আছে নাকি, কিচ্ছু নেই। আমি ফট করে মায়ের ঘরে গিয়ে দেখলাম ইলেকট্রিসিটি সুইচ বোর্ডগুলো দেখলাম, কিছুতে কোনো প্রবলেম নেই। তার 10 মিনিটের মধ্যে কারেন্ট চলে এলো। ওইখানে ওই কানেকশন, ওই সুইচ বোর্ডে আমার ওয়াইফাই কানেক্টেড, সমস্ত কিছু কানেক্টেড, ওখানে ফ্যান চলছে, ওটার থেকে লাইট চলছে, সব কিছু আছে, মোবাইলের চার্জে বসানো আছে, আর কোনো ফ্লিকারিং কিছু নেই। ওটা নর্মাল হয়ে গেল। আমি কিছুক্ষণ জেগে থাকলাম দেখার জন্য যে কোনো অ্যাক্সিডেন্ট হবে না তো, আমরা ভুল। তো আমার হাজব্যান্ড বললো তুমি ভুল দেখেছো, কারণ কারেন্ট ছিল না যখন তুমি যেটা বললে স্পার্ক হচ্ছিল, ওটা কারেন্ট ছিল না। কারেন্ট আসার পর এরকম কিছুই নেই, কোনো স্মেল নেই, তাহলে পুরোটাই তোমার মানে ভুল ধারণা। কিন্তু আমার ভুল ধারণা নয়, সেটা আমিই জানি একমাত্র। তো যথারীতি ওকে আর আমি ওকে এটা জিজ্ঞেস করলাম, তুমি কি কোনো মেডিসিন স্মেল পাচ্ছ ঘরের মধ্যে? ও আমাকে খালি একটাই কথা বললো, পাচ্ছি। দেবপ্রিয়া, এত কিছু এগুলো নিয়ে না অত চিন্তা ভাবনা করতে নেই, চুপচাপ ঘুমাও তো, শুধু এই কথাটা বললো। আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি? বললো আমিও পাচ্ছি, চুপচাপ ঘুমা, এগুলো নিয়ে এত ভাবতে নেই। কারণ ও কিছু ফিল করেছে, ওইগুলো নিয়ে খুব একটা কথা বলতে চায় না। এবার পরের দিন সকালবেলা যখন আমি উঠলাম, ওই কারেন্টের ইয়েতেও কোনো প্রবলেম নেই, আমরা ইলেকট্রিশিয়ানও ডেকেছিলাম, উনিও দেখে গেলেন সুইচ বোর্ডে কোনো প্রবলেম নেই। ওই গন্ধটাও অদ্ভুতভাবে নেই, বাড়ির কোথাও নেই। আজ অবধি আর কোনো দিনও কোনো রাত্রে ওই গন্ধটা পাইও নি, আমি আর পাওয়ার কথাও ছিল না। ফার্স্ট অফ অল সরি টু হিয়ার অ্যাবাউট ইউর পিসি। যাই হোক, একজন নিজের লোককে হারানোর জিনিসটা অনেকটাই জানি। যাই হোক, কিন্তু ব্যাক টু দ্য ঘটনা, 4টে ঘটনাই কিন্তু একদম আলাদা রকমের, মানে প্রত্যেকটা ঘটনা নিজস্ব ফোর্স, নিজস্ব ডাইনামিক্স। এবং আচ্ছা, একটা জাস্ট এমনি আউট অফ কিউরিওসিটি একটা কথা জিজ্ঞেস করছি। এই যে ব্যাঙ্গালোরের যে ঘটনাটা তুমি বললে আর কি, তোমার যেসব প্র্যাকটিসেস তুমি করো এখন, যেসব সাইকিক অ্যাবিলিটিস তোমার আছে অ্যান্ড অল, সেই সময়ও কি প্র্যাকটিস করতে না? সেই সময় প্র্যাকটিস করতাম না, কিন্তু অদ্ভুতভাবে কিছু সেন্সেশনস আমার কাজ করতো তখনও। এখানে একটা কথা বলে রাখা খুব দরকার, আমায় যিনি শিখিয়েছেন ট্যারো রিড করা বা হিলিং করা, উনি কিন্তু আমাকে নিজের থেকেই এসে শিখিয়েছেন। মানে কিছু ইন্টারাকশন ওনার সাথে আমার হয়,
উনি বোঝেন যে আমি এটা পারবো। ট্যারো কিন্তু এরকম কোনো একটা কনসেপ্ট না যে আমি ইচ্ছা করলো আর শিখে নিলাম। আচ্ছা, হ্যাঁ, এবার আমি চাইলাম আর আমি কোর্স করে নিলাম, শিখে নিলাম, অ্যান্ড আই কুড বি আ রিডার, এরকম কিছু নয়। কিন্তু কিছু একটা এবিলিটি তোমায় নিয়ে, মানে আমরা বলি রাদার ট্যারো চুজেস ইউ, ইউ ডোন্ট চুজ ট্যারো। তো সেক্ষেত্রে কিন্তু আমি এর আগেও ঘটনা হয়েছে, আগে মানে কোনো কেউ খুব কাছের বা পরিচিত বা সামহাও আমার সাথে কানেক্টেড মারা গেছে, আমি স্বপ্নে সে আমার সাথে কমিউনিকেট করেছে। এই এবিলিটিসগুলো আমার খুব ছোটোবেলা থেকেই ছিল। তো পরবর্তীতে আস্তে আস্তে আমি এই জিনিসটা পাই। আর আমি এটা মানে আপনারা শুনে অবাক হবেন, যিনি আমাকে এটা শিখিয়েছেন উনি কিন্তু একটা বেশ ভালো অ্যামাউন্ট চার্জ করেন মানুষকে শেখাতে। আমার থেকে কিন্তু একটা টাকাও উনি নেননি, নিজের থেকে বাড়িতে এসে শিখিয়ে আমাকে প্র্যাকটিস করিয়ে আমাকে হেল্প পর্যন্ত করে গেছেন উনি। মানে সেটা কি তোমার মধ্যে সেই ওই সাইকিক অ্যাবিলিটিটা আছে সেই জন্য? কুড বি, আন্ডারস্টুড। কিছু বলবে কিছু ঘটনাগুলো সম্পর্কে? না, বিশেষ করে আমারও কিছু বলার নেই। 4টে গল্প আপনারাও শুনলেন, কেমন লাগলো অবশ্যই তো জানাবেন আমাদের কমেন্ট সেকশনটাকে ইউজ করে। কিন্তু এরকম ধরনের ঘটনা হয়ে থাকে, মানে ইনফ্যাক্ট ব্যাঙ্গালোরের যে ঘটনাটা শুনলাম আজকে দেবপ্রিয়া, এরকম কেউ কোনো বাইরের জায়গায় থাকে এবং সেখানে কোনো রেন্টেড অ্যাপার্টমেন্ট হয় বা কিছু, এবং সেখানে যেহেতু আমরা ওটার হিস্ট্রি জানি না বা কী হয়েছে জানি না, সো এরকম ধরনের অনেক রকম ঘটনা উঠে আসে, অনেক জায়গায় দেখা যায়। সেটারও একটা এক্সাম্পল পেলাম তোমার এই ঘটনার থেকে। এবং পরে যে তোমার বাবার সঙ্গে যে ঘটনা ঘটে রোড সাইডে এরকম লিফট যাচ্ছে, এরকম একটা ঘটনা তোমার শোনা যায় পাংখাবাড়িতেও নাকি এরকম আছে না? কলকাতাতেও ইনফ্যাক্ট অনেক দিন আগে শুনেছিলাম আমি ঠিক মনে পড়ছে না আমার, তাই না? তুমি হয়তো শুনে থাকতে পারো, বা যারা কলকাতার যারা দর্শক আমাদের সঙ্গে আছেন তারাও হয়তো জানবেন যে কোনো একটা কনস্টেবল, সেটা ন্যাশনাল লাইব্রেরির সামনে বা কোনো একটা স্পটে, সে মোস্ট প্রবাবলি লাইটার চায় বা দেশলাই চায় এবং জ্বালানোর সঙ্গে সঙ্গে তাকে আর দেখা যায় না, এরকম কিছু একটা সামহাও এরকম শুনেছিলাম একবার, অনেক আগে শুনেছিলাম, মনে নেই, বহুদিন আগের। আপনারা কেউ যদি জানেন এই ঘটনাটা সম্পর্কে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। এপিসোডটা কেমন লাগলো প্লিজ আমাদেরকে কমেন্টে জানান, এবং আমাদেরকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে জুড়েছেন, সাবস্ক্রাইব করেছেন এবং রেগুলারলি ফলো করেন আমাদেরকে। শনিবারের রাত 8টার এই সময়টাতে বসে থাকেন আমাদের এই এপিসোড দেখার জন্য, সেটার জন্য বিশাল থ্যাংক ইউ আপনাদেরকে। আর নতুন করে কিছু বলার নেই, জুড়ে থাকুন আমাদের সঙ্গে এই চ্যানেল, এই প্রোগ্রাম যার নাম এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ দেবপ্রিয়া আমাদের স্টুডিওতে আসার জন্য আর শেয়ার করার জন্য এই ঘটনা। থ্যাংক ইউ।